ওয়েলকাম টু ভৌতিক আড্ডা। আজকে আপনাদের মাঝে নিয়ে এসে হাজির হলাম আমাদের প্রিয় অতিথি মনির হোসেন। তার জীবনে ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনাদের মাঝে শেয়ার করবে। মনির হোসেন, প্লিজ আপনি আপনার ঘটনাটা বলেন। আসসালামু আলাইকুম পারভেজ ভাই। সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এই অনুষ্ঠানে আমাকে আমার গল্প বলার সুযোগ করে দেওয়ার জন্য। আহ, আমার নাম মনির। আমি বর্তমানে ঢাকা মিরপুর 12 নম্বরে থাকি। তো আজকে যে ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হ্যাঁ, সেটা 2018 সালের জানুয়ারি মাসে। তো আমি আমার নানা বাড়িতে থেকে লেখাপড়া করতাম। আমার নানা বাড়ি মাদারীপুর ডিস্ট্রিক্টে, শিবচর থানায়। তো বলে রাখা ভালো যে তখন আমাদের এলাকায় বিদ্যুৎ আসেনি, একটা প্রত্যন্ত অঞ্চল। অজপাড়াগা। জি, বলা চলে। তখন বিদ্যুৎ পৌঁছেনি অনেকগুলো এলাকায়। তো আমাদের ওইখানে শীতের সিজনে বিভিন্ন পালা গানের আয়োজন করা হয়, বিশেষ করে শীতের সিজনে। পুরুষ গানগুলো যে জি পেশা হ্যাঁ, বাড়িতে, হ্যাঁ ওগুলো। পালা গান এগুলো। তো জানুয়ারি মাস, কনকনে শীতের রাত, শীতের কুয়াশা, চারিদিকে কুয়াশা, কিচ্ছু দেখা যায় না। তো আমাদের এলাকা থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে এক এলাকায় পালা গান হইতেছে। তো আমি যাওয়ার জন্য বাড়িতে বলি, কিন্তু আমাকে কেউ ওইখানে যেতে দেয় না। কারণ ছিল আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা ছিল সামনে। তো তখন মার্চে পরীক্ষা হতো, ইন্টারমিডিয়েট পরীক্ষা। তো আমার পরীক্ষা থাকার কারণে আমাকে ওইখানে যেতে দেয় নাই। তো সবাই ঘুমিয়ে যাওয়ার পরে আমি লুকিয়ে লুকিয়ে সেখানে যাই। আহ, বাইরে থেকে দরজাটা লক করে আমি গানে চলে যাই। তো গানে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা মারি। আড্ডা আচ্ছা, মার এখানে আপনি কি একা গেছিলেন নাকি সাথে আর কেউ ছিল? না, আমি একা গিয়েছিলাম। হুম, আরেকটা কথা কি পারভেজ ভাই, আসলে আমি ভূত প্রেত এগুলা কখনো বিশ্বাস করতাম না, বা এই ভয় ভীতিটা আমার মধ্যে কখনোই ছিল না। হুম, হুম, ঠিক আছে, এই জন্য আমার একা যেতে কোনো সমস্যা হয়নি। তো আমি যাই। যাওয়ার পরে এই বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারা, তারপরে শীতে যে পেঁয়াজু খাওয়া, জিলাপি খাওয়া, সব খেয়ে তো আমার বাড়ি আসার সময় হয়ে গেছে। তখন রাত বাজে 2টা 30-এর মতো। তো আমাদের বন্ধুদের বললাম আমি তো বাড়ি চলে যাবো, তা আমাকে তোরা একটু আগে দিয়ে আয়। গ্রামে 2টা 30 মনে অনেক রাত। অনেক রাত, গভীর রাত। তো বললাম যে না, আমাদের একটু আগে দিয়ে আয়। তো বন্ধুরা কিছু দূর আগে দিয়ে আসলো। তো পারভেজ ভাই, আমাদের ওইখান থেকে আমাদের বাড়িতে আসার পথ হলো দুইটা। একটা হলো যে ওই ফসলের মাঠ থাকে না, হ্যাঁ, হ্যাঁ, ওই ফসলের মাঠ দিয়ে যেতে হয়। তো সেখানে আবার আমাদের ওইখানের যে কবরস্থান, হুম, হুম, কবরস্থান আর একটা পথ আছে সেখানে, ইটের রাস্তা। হুম, তো আমরা ইটের রাস্তা দিয়ে আস্তে আস্তে আগাচ্ছি। তো ফ্রেন্ডরা আমাকে কিছু দূর আগায় দেওয়ার পরে ওরা বললো যে এত রাতে তো আর যাওয়া সম্ভব না, তুই একা চলে যা। হুম, তো ওরা চলে গেলাম। তো ঠিক আছে, আমার তো বাড়ি যেতে হবে, কারণ আমি না বলে চলে আসছি যে আমার সামনে পরীক্ষা, পড়তে হবে, সকালবেলা উঠে আবার প্রাইভেটে যেতে হবে। হুম, হুম, পারভেজ ভাই, আমি আগাচ্ছি। শীতের রাত, হুম। ঘন কুয়াশা, চারপাশে কুয়াশা, কিচ্ছু দেখা যায় না। মানে যেদিকে তাকাই শুধু কুয়াশার কুয়াশা। তার সাথে যে ইটের রাস্তা। তো ইটের রাস্তা, পারভেজ ভাই একটা জিনিস জানেন কিনা জানি না, ইটের রাস্তাগুলো এই শীতের কুয়াশা পড়ে শ্যাওলা পরে পিছলা হয়ে যায় অনেক। হুম, হুম, হুম। ঠিক আছে। তো আমি আস্তে আস্তে হাঁটতেছি। তো আমার পরনে ছিল আপনার একটা হুডি ছিল। আর এই অনেক শীত, তো কনকনে শীত, জানুয়ারি মাস। আর একটা টুপি ছিল, কান টুপি ছিল। তো আমি পরে আস্তে আস্তে আগাচ্ছি। হুম, তো আগাতে আগাতে আমি লক্ষ্য করলাম যে না, আমার পিছনে পিছনে কিছু আসতেছে। ঠিক আছে, আমি লক্ষ্য করলাম এটা। হুম, তো আমি পিছনে তাকালাম, তাকে প্রথমে কিছু দেখতে পাইনি। তো আমি ভাবলাম হয়তো আমি ভুল শুনেছি। ঠিক আছে। তো তারপরে আমি আরো আগাতে থাকলাম। হুম, হুম। তো চারদিকে কুয়াশা, তারপরে ঝিঝি পোকার ডাক, দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসতেছে। তো আমার শরীরটা কেমন যেন হালকা, মানে ভারী হয়ে আসলো অনেকটা চারদিকে। আর পারভেজ ভাই, বলে রাখা ভালো যে আমাদের যে ইউনিয়নটা, ওই ইউনিয়নটার নাম বাঁশকান্দি। মানে পুরোটা গ্রাম বাঁশে ঘেরা। হুম, হুম, মানে হুম। আপনি দিনের বেলাও অন্ধকার হয়ে থাকে, এরকম একটা অবস্থা। সিমসম পরিবেশ। হ্যাঁ, ছিমছাম পরিবেশ। কি গাছ গাছলা বাঁশে ভরা।
তো আমি আসতেছি আসতেছি, তো কিছু দূর আসার পরে আমি আবার টের পেলাম যে আমাদের পিছিয়ে পিছিয়ে কিছু আসতেছে। তো আমি আবার পিছন দিক তাকালাম, পারভেজ ভাই তাকে যেটা দেখলাম যে এক ঝাঁক ছোট ছোট লাইট আমার দিকে আগে আসতেছে, কাইন্ড অফ টর্চ লাইটের মতো টর্চ নাকি লাইটের মতো, একেবারে ছোট লাল কালারের। টার্গেট লাইট আমরা যেটাকে বলি। জি, ওরকম লাইট আমার দিকে আগে আসতেছে, এক ঝাঁক লাইট। তো এরকম হঠাৎ মানে আমার শরীরটা একটু ঝাড়া দিয়ে উঠলো, এতগুলো লাইট আমার দিকে কেন আসতেছে। আমি একটু ভয় পাইলাম, আমি নর্মালি ভয়টা পাই না, বাট ওই পরিবেশে চারদিকে কুয়াশা, ঝিঝি পোকার ডাক, একটা মানে থমথমে পরিবেশ, তার মধ্যে এতগুলো লাইট আমার পেছনে, আমি একটু একটু ভয় পেলাম। তো আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম যে আসলে লাইট গুলো আসলে শিয়াল। আর ওই যে একটা জিনিস আপনি জানেন কিনা জানি না, যে শিয়ালের চোখের মধ্যে রাতের বেলা লাইটের মতো জ্বলে, হ্যাঁ, লাল 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 বর্ণের চোখগুলো। তো অনেকগুলো শিয়াল আমার দিকে আগে আসতেছে। তো সেটা দেখেও আমি একটু ভয় পেলাম, কারণ শিয়াল আমার একটা ক্ষতি করতে পারে এত রাতে আমি একা। তোরা আসতেছে আমার দিক তেড়ে আসতেছে, মানে আমি জোরে জোরে হাঁটতেছি, ওরা আমার পেছনে পেছনে জোরে জোরে হাঁটতেছে। তো আমি কি করবো বুঝতে পারছিলাম না। পরে কি করলাম, আমি পরক্ষণে আমার রাস্তার পাশেই একটা ইয়ে ছিল, কি বলে, একটা খাল খাল টাইপের ছিল, আমি তাড়াতাড়ি খালের মধ্যে নেমে লুকিয়েছিলাম কিছুক্ষণ। পারভেজে যেটা আমি দেখলাম, যে শিয়াল নর্মাল শিয়াল থাকতেই পারে, কিন্তু দেখলাম একঝাক শিয়াল, কিন্তু তার মধ্যে সাদা একটা পোশাক পরা একটা অবায়কের মতো কি যেন। ও মাই গড। পারভেজ ভাই আপনি লক্ষ্য করে দেখেন যে আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে। গল্পটা বলতেছি ঘটনাটা, কিন্তু আমার চোখে সেই মানে মনে হচ্ছে যে আমার সাথে এখনই ঘটতেছে এরকম, মানে আমি ওই ঘটনা কখনোই ভুলতে পারবো না। মানে কি একটা অবস্থা, মানে শিয়ালের ঝাঁকের মধ্যে সাদা পোশাক পরা একটা অবয়ব, সেটা দেখে তো আমার অবস্থা খুব খারাপ। তো আমি তারপরও সাহস করে ওইখান থেকে মানে লুকিয়েছিলাম কিছুক্ষণ, পরে শিয়ালের ঝাঁক সহ অবয়বটা সহ সামনে চলে গেছে। চলে যাওয়ার পরে আমি আস্তে আস্তে উঠে দাঁড়াইছি। তা আমি বুঝতে পারলাম যে যদি ভয় পাই তাহলে আমার আরো সমস্যা হবে। আমি সাহস করে ওখান থেকে উঠলাম, ওঠার পর ওরা চলে গেছে সামনের দিকে। তো আমি ওই রাস্তা দিয়ে যাইনি, আমি আরেকটা রাস্তা আছে ওইখান থেকে আসা, বাড়ির উপর দিয়ে যাওয়া যায়, আমাদের পার্শ্ববর্তী এলাকাটা ছিল, ওই এলাকাটার নাম ছিল ফকির বাড়ি বা ফকিরকান্দি। আমি ওই রাস্তা দিয়ে আগাচ্ছি, তো এর মধ্যে আমার প্রস্রাবের চাপ পেয়েছে, তো আমি প্রস্রাব করতে বসছি। তো বসার পরে আমি বসে বসে প্রস্রাব করতেছি, তা আমি তখন উঠবো, ওঠার সময় আমি আজ করতে পারলাম আমার ঘাড়ে কেউ টাচ করেছে। আমি এত রাত, তখন আমার শরীর হাত পা কাঁপতে ছিল, তো মনে হচ্ছিল যে আমার পেছন থেকে কেউ আমাকে ঘাড়ে হাত দিয়ে মানে আমাকে ধরতেছিল। তা আমি হঠাৎ করে পেছন দিক তাকাই, কিন্তু কিছু দেখতে পাই না। তো আমি দৌড় করতেছি, দৌড়াদৌড়ি করে বুকে ফু দিচ্ছি, ঠিক আছে। তারপর আস্তে আস্তে আমি আগাচ্ছি। তার মধ্যে পরক্ষণে আমি লক্ষ্য করলাম যে আমার আশেপাশে যত গাছপালা আছে সব আমার দিকে মানে ঝড়ের মতো হয়ে আমার উপরে ভেঙে পড়তেছে। আচ্ছা, ওই সময় কি আপনার বাতাস গায়ে লাগছিল? বাতাস ছিল নাকি? হ্যাঁ, প্রচন্ড বাতাস ছিল। আর যে ওইখানে আসলে বালু ছিল, তো নতুন মাটি ফেলানো, তো বালিগুলো উড়ে যাচ্ছে, গাছের ডালপালা সব ভেঙে যাচ্ছে। তো আমার মাথায় এইটুকু আমার মনে আছে যে এটা তো শীতকাল, ঝড় হওয়ার কোনো কথাই না। এই শীতের রাতে এত ঝড় হচ্ছে, এত কিছু। তো আমি দৌড় যা পারি আমি পড়তেছি, বুকে ফু দিচ্ছি, আল্লাহকে ডাকতেছি, এবং কি আমার গতিতে আমি সামনের দিকে আগাইতেছি, আমি পিছনের দিক তাকাইতেছি না, যে পিছনের দিক তাকাইলে যদি আমি কিছু দেখি তাহলে আমি আরো বেশি ভয় পাবো। এর মধ্যে ওইখানে ওই ফকির বাড়ির ওইখানে একটা গাছ ছিল, রেইন ট্রি গাছ, এটা অনেক পুরনো, ওইখানে অনেক ইতিহাস আছে যে এখানে মানুষের ভয় ভীতি দেখায়, মাঝে মধ্যে দেখা যায়। তো আমি ওই গাছের নিচ দিয়ে আসতেছিলাম, গাছটা পথ থেকে কিছুটা দূরে আর কি, একবার পথের উপরে না, 10-12 মিটার দূরে হবে। তো ওই গাছের নিচ দিয়ে আসতেছিলাম, পরক্ষণে আমার ওই গাছটার কথা মনে পড়লো যে এখানে তো একটা ডেঞ্জারাস গাছ আছে। তো আমি গাছের দিক তাকালাম, গাছের দিক তাকিয়ে আর যাই আসলে যেটা দেখলাম সেটার জন্য আমি আসলে প্রস্তুত ছিলাম না। আর ওই ঘটনার পরে
বারবার ওই ঘটনাটাকে মনে পড়তো আমার, যে আমি কি দেখলাম। আমি ওখানে তাকায় দেখি যে ওই শিয়ালের মধ্যে যেই সাদা কাপড় পরার অবয়বটা ছিল না, হ্যাঁ, সেইটা ওই গাছের সাথে হেলা দিয়ে আছে এবং কি আমার দিক তাক করে আছে। এখানে মানে- একটু আমি বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, আপনারা সবাই মনিরের জায়গায় আপনারা নিজেরা দাঁড়া করে দেখেন, আপনারা বুঝতে পারবেন মনিরের যে অনুভূতিটা আপনারা তখন ফিল করতে পারবেন। কিন্তু আসলে যার সাথে ঘটে সে বুঝতে পারে তার অনুভূতি। হ্যাঁ, তো তারপরে আগে যান। ওইটা দেখার পরে পারভেজ ভাই আমার অবস্থা কি হয়েছিল আমি আপনাকে বোঝাতে পারবো না। আমি প্রাণপণে দৌড়ে ছুটতে লাগলাম। তা আমি ছুটতে ছুটতে আমি দৌড়াচ্ছি, কিন্তু ওই প্রচন্ড বাতাস ঝড় যেন আমার পিছুই ছাড়ছে না। হুম। তা আমি প্রচন্ড দৌড়িয়ে ওই ফকির বাড়িতে উঠলাম। ওঠার পরে আমি ওই বাড়ি পার হয়ে আমি অনেককে ডাকার চেষ্টা করতেছিলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। বারবার চেষ্টা করতেছিলাম যে কেউ আমাকে বাঁচান বাঁচান, এরকম চেষ্টা করতেছিলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। এক পর্যায়ে আমি ওইখান থেকে দৌড়াইতে দৌড়াতে ওই বাড়ি পার হলাম। পার হওয়ার পর ওই বাড়ির পাশে একটা ছিল, খাল ছিল। তো খালের উপরে ছিল একটা কাঠের ব্রিজ। ঠিক আছে, আগে তখন ওইখানে, এখন হয়তো বা ব্রিজ হয়েছে, আগে গ্রামগঞ্জে তো কাঠের কাঠের ব্রিজ থাকতো। বাঁশের এগুলাই থাকতো। ওই কাঠের ব্রিজটা ছিল আবার অনেক পুরনো, অনেকগুলো কাঠ দেখা যায় পচে গেছে। তো পার হওয়াটা রিস্কি ছিল। তা আমি ওটাতে পার হচ্ছিলাম। তো পার হওয়ার পর আমি যখন কাঠের পুলের উপরে একেবারে, তো আমি সাহস করে আবার পিছন দিয়ে ঘুরে তাকাচ্ছিলাম। হ্যাঁ, তারপরে দেখলাম যে কি বলবো, আমি যে ওইখান থেকে বেঁচে ফিরছি এটা আসলে আমার হায়াত ছিল এবং কি আল্লাহ হেল্প করেছে, না হলে আমার বেঁচে ফেরার কথা না। আমি পিছনে যখন তাকালাম তখন দেখি একটা বুড়ি, ঠিক আছে, অনেক কত 90 থেকে 100 বছর একটা বুড়ি, সাদা চুল, সেই সাদা কাপড় পরা, ওই কাঠের ব্রিজের এক পাশেও বসে আছে। আমি যে পাশ দিয়ে উঠছি ওই পাশেও বসে আছে। সেই দিকটা দেখার পর আমার হাত পা কাঁপছে। তারপর আমি দৌড়াচ্ছি, আর পিছনের দিক তাকাই নেই। ও এক নজর দেখে আমি দৌড়াচ্ছি। তারপরে আমাদের এখানে একটা মাদ্রাসা ছিল, আমি দৌড়াতে দৌড়াতে মাদ্রাসার মাঠে গিয়ে দাঁড়াইছি। দাঁড়ানোর পর ওইখানে হুজুর ছিল, উনি রাতের বেলা বের হয়েছিল যে কোনো কারণে। বের হওয়ার পরে উনি আমাকে দেখার পরে দেখে আমি কাঁপতেছি। তো উনি আমাকে জিজ্ঞেস করতে যে মনে কি হয়েছে। উনি আমাকে চিনে। পরে আমি কিছু বলতে পারিনি। ওর হুজুর ওনার রুমে নিয়ে আমাকে বসায় পানি ঠানি খাওয়াইছে। খাওয়ানোর পরে আমি হুজুরকে বলতেছিলাম যে হুজুর, আমি তো একটা বাসায় যেতে পারবো না, আর বাসায় আজকে যেতেই হবে, না গেলে আবার আমার মামারা নানারা আমাকে বকা দিবে, সেহেতু আমার সামনে পরীক্ষা। পরে হুজুর বারবার জিজ্ঞেস করছিল যে তোমার সাথে কি হয়েছে, তুমি বলো। কিন্তু আমার বলার মতো পরিস্থিতি তখন ছিল না, আমি বেশি কথা বলতে পারতেছিলাম না। তো হুজুর আমাকে আগে দিয়ে আসছে বাড়ির সামনে পর্যন্ত চলে আসছে। উনি আমাকে ওইখান দিয়ে উনি আবার চলে আসার পরে আমি যেহেতু বাইরে থেকে গেটটা লক করে গিয়েছিলাম, আমি খুলে আমি ঘরে ঢুকে শুয়ে পড়ার পরে আমি যখন সকালে চোখ খুলি দেখি আমার বাড়ির সবাই আমার হাত পা তেল মালিশ করতেছে, আমার মাথায় পানি ঢালতেছে। তো আমি জিজ্ঞেস করলাম যে আমার কি হয়েছে। তো সবাই বললো যে ফজরের নামাজ পড়তে বসে দেখি তুমি জ্বরে কোকাচ্ছ, এটা শুনে আমরা মাথায় পানি ঠানি দিতেছি এবং দেখি তোমার গায়ে প্রচন্ড জ্বর। আমি কিছু বলতে পারি নাই। পরে সবাই চলে গেছে। তো আমার নানা বসেছিল আমার মাথার পাশে, তিনি আমার মাথায় হাত বুলাচ্ছে, বলতেছে মনির তোর সাথে রাতে কি হয়েছে। আমি বলে রাখা ভালো যে আমার নানা একটা কবিরাজ টাইপের বলতে কবিরাজ ছিল। উনি ওই জিন ঠিন ধরলে মানুষ জিন ঠিন ছাড়াতে পারে, তারা কোনো কিছু জানে। তো উনি বুঝে ফেলছে আমার পরিস্থিতি দেখে, উনি বুঝে ফেলছে। তুমি সত্যি করে বলো কি হয়েছে তোমার। পরে নানার কাছে আর মিথ্যা বলি না, যে নানা আপনারা তো যেতে দেন নাই আমারে, আমি ওই পালাগানে গেছিলাম, আসার পথে এই ঘটনা ঘটছে। নানা বললো যে মনে তোমার এটা যাওয়া উচিত হয় নাই, তোমার কপাল ভালো তুমি বেঁচে গেছো।
আর তুমি বেঁচে গেছো, আল্লাহ তোমাকে রহম করছে, এবং কি তোমার সাহসিকতার কারণে তুমি বেঁচে গেছো। তুমি যদি ওইখানে তুমি ভয় পেয়ে যেতে, সেন্সলেস হয়ে যেতা বা বেশি ভয় পেতা যে মাটিতে পড়ে যেতা, তাহলে তুমি আর বাঁচতা না, পরে তোমাকে গ্রাস করতো। Oh my God. ভাই মানে ওই কথা আমি কখনোই ভুলবো না, যেন আমার পরিস্থিতি কেমন ছিল। পরে আমি ওঠার চেষ্টা করলাম, আমি কোনোভাবেই বিছানা থেকে উঠতে পারিনি। আমার শরীর প্রচন্ড ব্যথা হয়েছিল, এমনকি প্রচন্ড জ্বর ছিল শরীরে। পরে আমার নানা আম গাছের ডাল, ছোট ডাল দিয়ে আমাকে ঝাড়লো। ঝাড়ার পর ওই কাইতুন আছে না, কাইতুন গিট্টি দিয়ে দিয়ে কাজ বলে আমাদের গ্রাম্য ওই যে ভাষায়, কালো সুতাগুলা। হ্যাঁ, ওইটাকে আমার গলায় পরায় দিল। তো আমি একদিন বিছানায় শুয়েছিলাম, তারপরে একদিন পর আমি উঠতে পারছি, কিন্তু আমার শরীরে প্রচন্ড ব্যথা, আমি হাঁটতে পারতেছিলাম না ঠিক মতো। পরে নানা বললো তোমার সুস্থ হতে কিছুটা সময় লাগবে, সুস্থ হতে কিছুটা সময় লাগবে। পরে আস্তে আস্তে আমি সুস্থ হলাম। তো নানা বলছিল যে তুমি সুস্থ হইলেও তোমার ওই যে কাইতুনটা ওইটা গলা থেকে ফালায়ও না, তুমি প্রয়োজনে এটার কিছুটা অংশ কেটে তারপরে তাবিজের মধ্যে ভরে তুমি ব্যবহার করো, কারণ ওই যেই বাতাসটা, ওইটা ছিল একটা বদ জিন, তোমাকে ভয় দেখানোর জন্য আসছিল। ওই বাতাসটা তোমার শরীরে লাগছে, এই জন্য এটা তোমার দীর্ঘদিন ব্যবহার করতে হবে। তো আমি ভালো হয়ে যাওয়ার পরে ওই ইয়েটা ফালাই দিছি, মানে কাইতুনটা, ওই নানার কথাটা গুরুত্ব দিইনি আমি, ফালাই দিছি। ফালাই দেওয়ার কিছুদিন পরে সবাই ঘুমায় রয়েছে। তো গ্রামের বাড়িগুলো সাধারণত কি হয় যে দুই পাশে দুইটা বারান্দা থাকে, মধ্যে মেঝে থাকে। তো আমি সাধারণত ইসে ঘুমাইতাম, বারান্দায় ঘুমাইতাম। একদিন রাতের বেলা জানালা দরজা সব লাগানো, টিনের ঘর তো আমাদের, সব লাগানো, আমি ঘুমায় আছি। তো এর মধ্যে হঠাৎ আবিষ্কার করতে পারলাম যে না, আমি ঘরের মধ্যে নাই, ঘরের বাইরে। হঠাৎ? হ্যাঁ, হঠাৎ আমি আবিষ্কার করতে পারলাম, তখন মধ্যরাত, আবিষ্কার করতে পারলাম যে না, আমি বাইরে। বাইরে কোথায়? মানে বাইরে বলতে আমাদের যে ঘরের পাশে আমাদের টিউবওয়েল, আমাদের গ্রামের টিউবওয়েলটা বাইরেই থাকে, তারপরে ওয়াশরুম থাকে। তো ওই আমাদের টিউবওয়েল, তারপরে হলো ওয়াশরুম হলো বেডঝাড়। বেডঝাড়টাও মানে অনেক, বেডঝাড় নিয়ে তো গ্রামে অনেক ঘটনা আছে। তো বেডঝাড় মনে করেন অন্ধকার একটা বেডঝাড়, বড় বেডঝাড়। তো আমি বেডঝাড়ের দিকে চলে যাচ্ছিলাম, হঠাৎ করে ভাগ্যক্রমে আমার মামা, শামসুল মামা, উনি বের হয়ে আমার পেছন থেকে হাত দিছে। হাত দেওয়ার পর আমার হুঁশ হয়েছে যে আমি কোথাও হেঁটে যাচ্ছিলাম। তো আমার ওইখান থেকে ধরে নিয়ে আসার পর ঘরের মধ্যে নিয়ে আসার পরে আমার নানা, উনি আসনে গিয়ে বসলো, ওনার সামনে আমাকে বসানোর পরে নানা উনি ওই যে ধ্যান না কি যেন করে না, ঠিক আছে, উনি ধ্যান করলো। করার পরে বললো যে মনির, ওরে বলছিলাম যে এই কাইটুনটা না ফালাইতে, এমন একটা বকা দিয়ে বললো যে তোমাকে বলছিলাম যে এটা না ফালাইতে, কারণ তোমার প্রতি ওদের একটা বদনজর লেগে গেছে, তোমাকে সুযোগ পাইলে তোমার ওরা আক্রমণ করবো। তো ওইটা না থাকার কারণে তোমার আজকে সুযোগ পাইছে। আর এটা তুমি আজকে বেঁচে গেছো কারণ হলো আমাদের বাড়িটা বন্ধক দেওয়া। গ্রামগঞ্জে দেখবেন কি এই জিন ঠিন এগুলোর জন্য ওই গজার মাছ আছে না, গজার মাছ, তারপরে পেরেক, এগুলো ওই গজার মাছের পেটের মধ্যে ঢুকায়া তারপরে মাটিতে পুঁইটা বন্ধক দেয়, যেন বাড়িতে কোনো খারাপ কিছুর আছর না পড়তে পারে। তো ওই বন্ধক দেওয়ার কারণে আমার ওরা বাড়ি থেকে নিতে পারে নাই, নানা যেটা বললো আর কি ধ্যানে বসে। তারপরে নানা বললো যে আসলে এখন এটা আমার আয়ত্তের বাইরে চলে গেছে। ওনার একটা বন্ধু ছিল, ওনার নাম ছিল আলাউদ্দিন আকন, ওই রাতের বেলা আমার ওনার কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে উনি ওরকম ধ্যান খেয়াল করলো, করার পর বললো হ্যাঁ ওর অনেক একটা মানে দুষ্ট জিনেরও আসর পড়ছে, তো এটা থেকে ইয়া করার জন্য ওদের কিছু দিতে হবে, দান করতে হবে। তো বললাম যে কি দান করবে? পরে বললো যে আগরবাতি, মোমবাতি এবং কি একটা মুরগি, এগুলা ওই যে বেদঝাড়টা দেখছেন না, ওই বেদঝাড়ের কথাটা যেটা বললাম, তো ওইখানে কালী সাজ বলে যেটাকে, মানে সন্ধ্যাবেলা আর কি, মাগরিবের আজানের পরপর যে টাইমটা, ওই টাইমে আগরবাতি, মোমবাতি, তারপরে আগে বাতাসা ছিল, ওই বাতাসা মুরগিটা ছেড়ে দিবে। আর এই যে আমি যে তাবিজটা দিব, এটা ও সবসময় ব্যবহার করবে। পরে ওই তাবিজটা ব্যবহার করছি, দীর্ঘদিন আমি অসুস্থ ছিলাম,
আমার জ্বর হইতো এবং কি বিশেষ করে রাতে কাঁপুনিতে জ্বর আসতো, প্রচন্ড জ্বর আসতো। পরে আস্তে আস্তে আমি সুস্থ হই এবং কি এই বদজিনের আসরটা আস্তে আস্তে আমার থেকে চলে যায়। তো পারভেজ ভাই, এই ছিল আমার ঘটনা। তো আমার কাছে আরো ঘটনা আছে আমার সাথে ঘটে যাওয়া, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ। আপনারা যদি সুযোগ করে দেন এই প্ল্যাটফর্মে বলার জন্য, আমি বলবো। পারভেজ ভাই, যদি গল্পে ভুল ত্রুটি হয়ে থাকে বা শব্দ বচনে যদি কোনো সমস্যা হয়ে থাকে, পারভেজ ভাই আপনি এবং শ্রোতা যারা আছে সকলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর ঘটনা বলার জন্য। আপনার ঘটনাটা অত্যন্ত সুন্দর ছিল, এবং সামনে যে আপনার যে কালো জাদুর যে ঘটনাটা আপনি শেয়ার করছিলেন, ওটা ইনশাল্লাহ সামনের বার আপনার ইনশাআল্লাহ আমরা আপনার দর্শকের উদ্দেশ্যে বলবেন। আর আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করি। অসংখ্য ধন্যবাদ।